প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, আর শহর জুড়ে কী ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন? দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে অবতরণ করার পরে ছুটে আসবেন এই ঐতিহ্যবাহী সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাট এলাকাতে। এখানেই তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, স্থাপন করবেন। এর কার্যক্রমের যে প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে, এটি মূলত ৭,৫০০ কোটি টাকার একটি প্রকল্প, যেটি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত হবে, নির্মিত হবে, বাস্তবায়িত হবে। এই প্রকল্প মূলত সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসনের জন্য নেওয়া হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি যে গত কয়েক বছর যাবৎ সিলেট শহর বন্যার কবলের মুখোমুখি হচ্ছে, এবং এই বন্যার কবলে গত বছর আমরা দেখেছি যে সিলেটের যে প্রধান শহর, সেই শহরে যারা বাসিন্দা তারা হঠাৎ করে জলাবদ্ধতার কবলে পড়ে, বন্যার কবলে পড়ে। মূলত উজান থেকে ঢল এবং অতি ভারী বৃষ্টির কারণে মূলত সিলেট শহর পানির নিচে তলিয়ে যায়। এই জলাবদ্ধতা নিরসনে মূলত প্রকল্প নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের উদ্যোগে। সেই প্রকল্পের উদ্বোধন শুরুতে এসে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সুরমা নদীর পাশেই একটি সুধী সমাবেশে অংশ নেবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। আমরা এর আগেও দেখেছি তিনি ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতে যখন যাচ্ছেন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করতে, তখন উদ্বোধন কার্যক্রম শেষে শুরুতে একটি সুধী সমাবেশ বা পথসভায় বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা ২.৫ মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছি। এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ খাল খনন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক যে প্রতিশ্রুতি ছিল, তার বেশ কিছু এরই মধ্যে দৃশ্যমান বা পরিচালিত হচ্ছে। তার অংশ হিসেবেই আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসছেন। সিলেটে আসার পরে আমরা জানি যে এই উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম রয়েছে, সেটি সিলেটে অনুষ্ঠিত হবে নতুন করে স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন, যেটি বাংলাদেশের যে খেলাধুলা অঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে এবং দক্ষ খেলোয়াড় বাছাই করতে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আজকে সিলেট জেলা থেকে শুরু হচ্ছে, এরপরে ধাপে ধাপে ৬৪ জেলাতেই এই কার্যক্রম পরিচালিত হবে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন শুধু সামগ্রিক উন্নয়ন নয়, অবকাঠামোগত উন্নয়ন নয়, এখানে খেলোয়াড় তৈরির উদ্যোগও নিচ্ছে সরকার। তার অংশ হিসেবে কিন্তু এই নতুন করে স্পোর্টসের আয়োজন করা হয়েছে। এখানে আমরা যে বিষয়টি জেনেছি, প্রধানমন্ত্রী বলেছেন এখান থেকে যারা বাছাই হবেন তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে, তাদেরকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া তা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এবং তিনি এরই মধ্যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের নিয়ে যে তার পরিকল্পনা, তার অংশ হিসেবে খেলোয়াড় কার্ড প্রদান করেছেন এবং তাদের যে সম্মানী, সেই সম্মানীও কিন্তু বাড়িয়েছেন। এবং বেশ কিছু ধাপে তিনি ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের দৃশ্যমান যে কার্যক্রম বা দৃশ্যমান হওয়া, সেটি আমরা দেখেছি। আজকে সিলেটে তিনি একটি নদীর পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি নতুন করে স্পোর্টসের যে আয়োজন, সেই আয়োজনের উদ্বোধন করবেন। এরপরে সবশেষ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি হচ্ছে সিলেট সহ আশপাশের জেলার যারা দলীয় নেতা আছেন তাদের সাথে তিনি মতবিনিময় করবেন। এরপরে তিনি আজকে আবার সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। একটি মহল বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন ও বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের মে দিবসের সমাবেশে এই অভিযোগ করেন তিনি। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। ২.৫ মাস বয়সী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন নেতারা।
বেকারত্ব দূর করতে বিগত সরকারের সময়ে বন্ধ হওয়া কলকারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। এ সময় দেশ গড়ার কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। সরকার গঠনের পর রাজধানীতে বিএনপির এটাই প্রথম সমাবেশ। এই সমাবেশে শ্রমিকের অধিকার আদায় এবং তাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করে মানবিক বাংলাদেশ গড়তে চায় তার সরকার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত সংসদে কিংবা সংসদের বাইরে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় লড়বে। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। কানায় কানায় পূর্ণ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের বিভিন্ন সড়ক। যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিগত সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি। বৈষম্য রোধ করে বাজার মূল্য বিবেচনায় শ্রমনীতি নির্ধারণের আহ্বান জানান তিনি। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে কিংবা সংসদের বাইরে আন্দোলন করবে তার দল। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইয়ে চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিগত ফ্যাসিবাদী সময়ে নিপীড়িত শ্রমিকদের মূল্যায়নের দাবি জানান বক্তারা। শ্রমিক নেতারা বলছেন, শুধু মে দিবস নয়, সারা বছরই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা 8 ঘণ্টা বাস্তবায়ন, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদানের দাবি জানিয়েছেন তারা। হাফিজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিন বিরতির পর শুক্রবার আবারও বৃষ্টি হয় বিপাকে হাওরের কৃষক। এর মাঝেই যতটা সম্ভব ধান কাটছেন তারা। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। মেঘলা আকাশে ধান শুকাতে না পারায় কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। ক্ষতি কমাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে 5 জেলায় অন্তত 40,000 হেক্টর জমির ধান তুলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাওরের বুকে ভাসছে ছোট ছোট নৌকা। যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে আনার চেষ্টায় কৃষক। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশের বিড়ম্বনা।
মৌলভীবাজারে তলিয়ে আছে 1150 হেক্টর জমির ধান। বৈরী আবহাওয়াতেও চলছে কাটা আর মারাই। তবে উজানের ঢলের শঙ্কা কাটছে না স্থানীয়দের। আজকে এই তোমার দেখা জমিন দেখা ধান হালকা আছে, কিন্তু কালকে এই জমিন বুড়াইল থাকবো, এই জমিন পানি ভরা থাকবো। ও অন্য গেছে 2 কেয়ার পানির মূল আর ও 2 কেয়ার লাগছিলাম, এখন আধিয়ার ও উইব খাড়ছি আর রয়েছে পানির মূল। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবিগঞ্জেও। সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রায় 5,600 হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। সামান্য কিছু খাচ্ছিলাম, এটা তো ইসলামের না, অনেক খাচ্ছি, এটা শেষ সিদ্ধ দিয়েছিলাম, নষ্ট হয়ে শেষ। কোনো ক্ষেত্রে 40% ধান আছে, আর কোনো জমি আছে কাঁচা অবস্থা একবার চলে গেছে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জে নতুন 2,000 হেক্টর সহ তলিয়ে আছে 6,700 হেক্টর জমির ধান। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজ আমরা করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সম্মিলিত করেই আমাদের এই তালিকা করার কাজ চলছে। নেত্রকোনায় 9,500 হেক্টরের বেশি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে অন্তত 20,000 কৃষক। বন্যা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকার পানি ওঠার মাঝেই জমির ধান কাটছেন কৃষকেরা। তবে সূর্যের দেখা না মেলায় মাড়াই ও শুকানোর অভাবে নষ্ট হচ্ছে শত শত মণ ধান। ধানে চারা গজানো শুরু হওয়ায় বিপাকে ফসল হারা কৃষক। ক্ষতি কমাতে কাটা ধান স্তূপ করে না রাখার পরামর্শ কৃষি বিভাগের। শান্তিগঞ্জের পাখিমারা হাওরে 20 বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন কৃষক জাবেদ আলী। অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে 10 বিঘা জমির ফসল। বাকি ধান কাটতে পারলেও মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে শুকাতে পারেননি। 200 বস্তা ধানেই গজাচ্ছে চারা। 2-250 মণ ধান হয়েছে, এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নয়, শুকাইমোর মতো নয়, একবারে দুর্গন্ধ আসছে। কৃষক জাবেদ আলীর মতোই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন হাওরের সব কৃষক। রোদ না ওঠায় পচে যাচ্ছে ধান, ছড়াচ্ছে দুর্গন্ধ। শুকাতে না পারায় মাড়াই করা 1/3 ধানই নষ্ট হওয়ার পথে। 10 কানি জমিনের মাঝে আমার 5 কানি জমিন পানি ডুবে, আমি কাটতে পারছি না। আর অনেক যে ধানগুলা পাইছি, ধানগুলো আমি রোদে শুকাইতে পারলাম না। 3 কার জমিন কাটতে আনছিলাম, মনে যা ওই পানি হাতরাইয়া অনেক শুকাইতে পারলাম না। আমার তো অচিন্তের উপরে আশা ভরসা, আমার তো আর কোনো বাদি নাই। গেরা উঠে গেছে এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। বৈরী আবহাওয়ায় ভেজা ধানে চারা গজানো ঠেকাতে কৃষকদের ধানগুলো মেলে রাখার পাশাপাশি সম্ভব হলে ফ্যানের বাতাসে শুকানোর পরামর্শ কৃষি কর্মকর্তার। কম্বাইন্ড হারভেস্টার এবং লেবার দিয়ে ধান কর্তন চলছে এবং যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকে। জেলায় এবার 2,23,511 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আর জলাবদ্ধতায় এ পর্যন্ত 13,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওরের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আজকে সকালে আর বৃষ্টি হয়েছে কিনা, আর উজানের ঢলের প্রভাব নতুন করে পড়েছে কিনা, পানি কি আর বেড়েছে, পরিস্থিতি জানাবেন। দেখুন, সকাল থেকে সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও স্বস্তির যে খবর, সেই খবর হচ্ছে সুনামগঞ্জের যে প্রধান সুরমা নদী, সেই সুরমা নদীর পানি 5 সেন্টিমিটার কমেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলোতে নতুন করে আরও 2,000 হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জলাবদ্ধতায় প্রাথমিকভাবে 15,000-এর কিছুটা বেশি জমি জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে প্রাথমিকভাবে, এবং চূড়ান্তভাবে আরও 2,047 হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। যেহেতু পানি কমছে, তবে এটি কৃষকদের জন্য স্বস্তির হলেও দুঃখের যে দুঃখ কষ্টের যে সংবাদ, সেটি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি অব্যাহত আছে এবং এই বৃষ্টির কারণে কৃষকরা তাদের ধান শুকাতে পারছেন না এবং এটি বৈশাখ মাসের শুরু থেকেই এখন পর্যন্ত কিন্তু কৃষকদের অনুকূলে নেই বললেই চলে আবহাওয়া। আমরা প্রতিবেদনটিতেও দেখানোর চেষ্টা করেছিলাম যে শত শত মণ আসলে ধান রোদের অভাবে নষ্ট হচ্ছে এবং এই ধানগুলো একেবারে কিন্তু চারা গজানোর অবস্থায় আছে। এর
এইরকম ধান শত শত মন ধান কৃষকদের কলায় আছে, তারা মারাই করে রেখেছেন এবং এই ধান তারা যে রোদে শুকাতে না পারার কারণে সবগুলো ধান নষ্ট হচ্ছে। যেহেতু তারা জলাবদ্ধতার কবলে পড়ে যে ধানগুলো নষ্ট হচ্ছিল সেই ধানগুলো তারা কেটে মারাই পর্যন্ত করেছেন এবং এখন তাদের চোখের সামনে আসলে খোলা থেকে নষ্ট হচ্ছে। এটি আসলে কৃষকরা একেবারেই চিন্তিত, যেহেতু রোদ উঠছে না এখন পর্যন্ত। গতকালও কিন্তু কিছুটা আকাশে রোদের দেখা মিলেছে, তবে আজকে এখন পর্যন্ত রোদের দেখা নেই। তবে আরেকটি খবর জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী 7 তারিখ পর্যন্ত সুনামগঞ্জ সহ আশপাশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে, তিনি এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই আগামী 7 তারিখ পর্যন্ত যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে সবগুলো হাওরের যে ফসল রক্ষা বাঁধ আছে সেই বাঁধগুলো ঝুঁকির মুখে পড়বে এবং যে কোনো সময় এই বাঁধ ভেঙে সুনামগঞ্জের যে ফসল আছে সেই ফসল তলিয়ে যেতে পারে। আজকে পর্যন্ত সুনামগঞ্জে 59% ফসলি জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এবং বাকি যে ধানগুলো আছে সেগুলো কাটতেও আরো অন্তত 10 দিন সময় লাগতে পারে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। তানভীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মৌলভীবাজারের পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, কৃষকরা যে ধান কাটছেন তা তো শুকাতে পারছেন না, ফলে সেগুলো নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ থেকে কি ধরনের পরামর্শ তারা পাচ্ছেন, কৃষকরাই বা কি বলছেন? দেখুন, মৌলভীবাজারে কিন্তু গত কদিন ধরে যে টানা বৃষ্টি এবং উজানের ঢল, তার কারণে যে ধান ফসল যেগুলি পানির নিচে চলে গেছিল সেগুলি এখন কর্তন চলছে। কিন্তু রোদ যেটি আপনি বলছেন, আসলে রোদটা তেমন পাওয়া যাচ্ছে না। গতকালকেও রোদ ছিল না, এর আগের দিন একদিন রোদ পাওয়া গেছিল। আজকে সকাল থেকে যদিও থেমে থেমে রোদ উঠছে, আবার মেঘলা আকাশ, বাতাস বইছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আসলে ধান শুকানোর মতো পরিস্থিতি নেই। আর আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে, গত 24 ঘন্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে যে তারা 133 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অর্থাৎ গতকাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মৌলভীবাজারে, যার ফলে এই বৃষ্টির কারণে এইসব পানি কিন্তু হাওরে ঢুকছে, প্রবেশ করছে। হাওরে প্রবেশ করার পর এগুলি মূলত এই কৃষকের নতুন নতুন জায়গা তলিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছে, তারা বলছে যে 1432 হেক্টরের মতো জমি কিন্তু তলিয়ে গেছে ইতিমধ্যে এবং সেটি সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। তো এই অবস্থার মধ্যে কৃষকরা আসলে একটা বিপাকের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি যে আসলে কৃষকরা এই ধানগুলি তারা জমি থেকে তুলছেন কষ্ট করে, হাঁটু জলে কোমর জল থেকে কিন্তু সেগুলো তোলার চেষ্টা করছেন, কিন্তু ধান তোলার পর সেগুলি যে শুকাবেন সেই পর্যাপ্ত রোদ কিন্তু নাই। অন্যদিকে আবার নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। আর কৃষি বিভাগ যে পরামর্শ এখন দিচ্ছে, আসলে কৃষকদেরকে তারা দ্রুত সময়ের মধ্যে এই ধানগুলি কর্তন করার পরামর্শ তারা দিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে কাওয়াদিঘি হাওরের চরিত্রটা হচ্ছে, কাওয়াদিঘি হাওরের পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। অর্থাৎ নিম্নাঞ্চল যেগুলি সেগুলিতে পানি প্রবেশ করে সেগুলো কিন্তু বের হচ্ছে না, অর্থাৎ বের হওয়ার পথে নেই। সেটি হচ্ছে কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে কিন্তু এই পানিগুলো নিষ্কাশন করতে হয় পুরো হাওরের। অন্যদিকে হাকালুকি হাওরের পানিটা হচ্ছে কুশিয়ারা নদী হয়ে কিন্তু নেমে যায়। আর নদ নদীর কথা যদি বলি, নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু হাওরে যে পানিগুলো প্রবেশ করেছে সেগুলি বের হওয়ার মতো কিন্তু পরিস্থিতিতে নেই। তো সব মিলে এই মুহূর্তে মৌলভীবাজারে কৃষকদের মধ্যে একটা দুর্ভোগ চলছে এবং কৃষকরা তারা একটা হতাশার মধ্যে আছেন। আবহাওয়া অন্যদিকে একদিকে খারাপ, অন্যদিকে তাদের ফসল তলিয়ে গেছে। তো সব মিলে এই অবস্থা আসলে বিরাজ করছে মৌলভীবাজার হাওর অঞ্চলে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে হয়তো বা কৃষকরা বলছেন তারা যে অবশিষ্ট ধান যেগুলি আছে সেগুলি হয়তো বা তারা গোলায় তোলার চেষ্টা করবেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে, হাওর থেকে সর্বশেষ পরিস্থিতি। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। হাওর অঞ্চলে কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের তারিখ এগিয়ে এনেছে সরকার। পূর্ব নির্ধারিত 15 তারিখের পরিবর্তে 3 মে থেকে এই সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলে 6 জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ 15 মে থেকে এগিয়ে এনে 3 মে থেকে হাওরের কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 3 মে থেকে ধান এবং 15 মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় কয়লা নিয়ে বিপাকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ। ইয়ার্ডের ধারণ ক্ষমতার 3 গুণ বেশি মজুত হয়েছে কয়লা। বৃষ্টি ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে সীমানা প্রাচীর ভেঙে ভেসে যাচ্ছে কয়লা। আর শুষ্ক আবহাওয়ায় কয়লার স্তূপের উত্তাপ বেড়ে রয়েছে আগুন ধরার ঝুঁকি। দ্রুত বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংকটের সমাধানের তাগিদ খনি কর্তৃপক্ষের। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন করা কয়লার একমাত্র ক্রেতা পিডিবি। পাশে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতি মাসে 1 লাখ টন কয়লা ব্যবহার হওয়ার কথা, কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় অচল থাকায় কয়লা নিয়ে বিপাকে খনি কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের 3 ইউনিটের মধ্যে একটি বন্ধ 5.5 বছর ধরে। গত নভেম্বর থেকে বন্ধ হয় আরেকটি ইউনিট। এ কারণে কয়লার পাহাড় জমেছে খনি ইয়ার্ডে। ধারণ ক্ষমতার 2.5 গুণ কয়লা রাখায় বৃষ্টি ও অতিরিক্ত চাপে ভেঙে গেছে প্রায় 300 ফুট সীমানা প্রাচীর। এটাকে সেভাবে ব্যবহার না করার কারণে স্পন্টেনিয়াস কম্বাশন শুরু হয়েছে এবং সেটি আস্তে আস্তে ধোঁয়া আকারে দেখা যাচ্ছে। এই কয়লাগুলা বান্ডারিতে চাপ সৃষ্টি করে বান্ডারিটা ধসে পড়ে। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লা উত্তোলনের পর কয়লার মালিক তাপবিদ্যুৎ কেন্দ্র। উত্তোলন চুক্তি ও কারিগরি কারণে কয়লা উত্তোলন বন্ধ করার সুযোগ নেই। দ্রুত বিদ্যুৎ কেন্দ্র চালু করে সমস্যার সমাধান চান তারা। দায়িত্ব অনেকটা আমাদের যেরকম আছে এটা সংরক্ষণ করা, নিরাপত্তা দেওয়া, ওনাদেরও কিছুটা দায়িত্ব আছে এটা সংরক্ষণের বিষয় এবং নিরাপত্তার বিষয়। ওনারা কয়লা যদি নেওয়া শুরু করেন কাঙ্ক্ষিত মাত্রায়, সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। বড়পুকুরিয়া খনি ইয়ার্ডের কয়লার ধারণ ক্ষমতা 2,22,000 মেট্রিক টন, আর বর্তমানে মজুত আছে 5,80,000 মেট্রিক টন। প্রতিদিন খনি থেকে প্রায় 30,000 টন কয়লা উত্তোলন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে 6 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শুক্রবার রাতে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। এই ইউনিট থেকে প্রায় 55 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 22 এপ্রিল রাতে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। সেটি মেরামত শেষে চালুর 15 ঘণ্টা পর 25 এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে 23টি পদে সবকটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেল। শুক্রবার মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বোরহানউদ্দিন। সমিতি 2026-27 মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া আর নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান। নির্বাচনে 23টি পদে প্রার্থী ছিলেন 55 জন। তাদের মধ্যে 23 জন করে 46 জন প্রার্থী বিএনপি ও জামাত সমর্থিত প্যানেলের ও বাকি 9 জন ছিলেন স্বতন্ত্র। 24-এর অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি ছিল ঢাকা বারের প্রথম নির্বাচন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এই নির্বাচনে অংশ নেয়নি। বুধ ও বৃহস্পতিবার 2 দিন ভোট গ্রহণ হয়। ঢাকা বারের মোট 20,785 ভোটারের মধ্যে ভোট দেন 7,069 জন সদস্য। আশুলিয়ার বংশী নদীর সংযোগ খাল খনন না করায় প্রতি বছর অন্তত 2,000 বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ার শঙ্কা থাকে। বর্ষায় টানা বৃষ্টি এবং জোয়ারে পানিতে আধা পাকা ধান তুলে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকের। দ্রুত খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্ষেত ভরা আধা পাকা ধানের চিত্র আশুলিয়ার কলতা সতীতে। পুরোপুরি পাকতে দিন কয়েক সময় লাগবে। এই সময়টুকু পার করা নিয়েই দুশ্চিন্তায় কৃষক। বংশী নদীর সংযোগ খাল দিয়ে সারা বছর কারখানার বর্জ্য মেশানো পানি প্রবাহিত হয়। খনন না করায় খালের গভীরতা কম। এতে ভারী বৃষ্টিতে পানি উপচে বিষাক্ত বর্জ্য জমিতে ঢুকে পড়ে। ডুবে যায় আধা পাকা ধান, নষ্ট হয় ফসল। তাই অনেকে ধান পুরোপুরি পাকার আগেই কেটে ফেলেন। পান না কাঙ্ক্ষিত ফলন। যখন বৃষ্টি হবো তলে যাবো, পয়সা যাবো, একদিনে পয়সা যায় গালি। বৃষ্টির পানির সাথে মিশে পুরো বাই দিয়ে ছড়াই যায়, পরে এগুলো পয়সা জায়গা ধান কাটতে পারি না। বৃষ্টির পানি এবং কারখানা ময়লা পানি এবং জোয়ারের পানি হচ্ছে তিনটাই একবারে হয়ে যায়, ভরাট হয়ে যায়, তাতে আমাদের ধানগুলা পচে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সাভারের 40টি খালের তালিকা করা হয়েছে। প্রথম ধাপে সম্ভব না হলেও দ্বিতীয় ধাপে খালটি খননের উদ্যোগ নেওয়া হবে।
প্রথম পর্যায়ে খনন করা সম্ভব হবে না, কিন্তু আমরা দ্বিতীয় পর্যায়ে আশা করছি অতি দ্রুতই এই খালটি খনন করতে পারবো। এর মাধ্যমে আমাদের কৃষকরা তাদের কৃষিকাজে এই খালের পানি ব্যবহার করতে পারবেন। কলতাসুতি এলাকায় বংশী নদীর সংযোগ খালের দুই পাশে অন্তত 2000 বিঘা কৃষি জমিতে বোরো আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একীভূত 5 শরিয়া ভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে সৃষ্ট চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা এসব অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই 5 ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 15,000 কোটি টাকার বেশি অর্থ আটকে ছিল। এর মধ্যে একটি ইসলামী ব্যাংকেরই প্রায় 8,425 কোটি টাকা, যা থেকে আংশিক ফেরত মিললেও এখনও প্রায় 8,279 কোটি টাকা আটকে রয়েছে। আটকে থাকা অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো হয় সরাসরি অর্থ ফেরত পাবে, নয়তো দীর্ঘমেয়াদী আমানত বা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য পাবে। ফলে অর্থ পুরোপুরি ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে নেই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।